বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রায় 24 ঘন্টা হতে চলল ঢাকায় নিজের দপ্তরেই বন্দী বিএনপি নেত্রী খালেদা জিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার অফিসের প্রতিটি দরজার সামনে ইট ও বালির বোঝাই ট্রাক দাঁড় করিয়ে কার্যত অবরোধ করে রেখেছে প্রশাসন। প্রায় 24 ঘন্টা হতে চলল ঢাকায় নিজের দফতরেই বন্দী বিএনপি নেত্রী খালেদা জিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার অফিসের প্রতিটি দরজার সামনে ইট ও বালি বোঝাই ট্রাক দাঁড় করিয়ে কার্যত অবরোধ করে রেখেছে প্রশাসন। অন্যদিকে খালেদার ডাকে রাস্তায় নামা বিএনপি কর্মীদের সঙ্গে এদিন দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়। গত বছর সাধারণ নির্বাচন বয়কটের ডাক দেয় বিএনপি সহ বেশ কয়েকটি বিরোধী দল। তারই জেরে কার্যত অবাধে জয়ী হয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। অবিলম্বে ওই নির্বাচন বাতিলের দাবি তুলে আজ বাংলাদেশে গণতন্ত্র হত্যার দিন পালনের ডাক দেয় বিএনপি। কর্মীদের রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হওয়ার ডাক দেন বিএনপি নেত্রী খালেদা। তারই জেরে প্রশাসন তাকে কার্যত বন্দী করে রেখেছে বলে অভিযোগ। প্রশাসনের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আরব সাগরে ভারতীয় জলসীমায় যে পাকিস্তানি নৌকা উপকূলরক্ষী বাহিনী তাড়া করেছিল তা জঙ্গিদেরই বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। আরব সাগরে ভারতীয় জলসীমায় যে পাকিস্তানি নৌকা উপকূলরক্ষী বাহিনী তাড়া করেছিল তা জঙ্গিদেরই বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। সোমবার তিনি বলেছেন, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ইঙ্গিত পাওয়া গিয়েছে যে পাক নৌকার সঙ্গে জঙ্গি যোগ ছিল। পাশাপাশি হাফিজ সৈয়দ ইস্যুতেও পাকিস্তানের উপর চাপ বাড়ালেন মনোহর পারিক্কর। পোরবন্দর কাণ্ডে পাক নৌকায় মাদক পাচারকারীদের থাকার সম্ভাবনার জল্পনা খারিজ করে প্রতিরক্ষামন্ত্রীর প্রশ্ন, ওই নৌকায় মাদক পাচারকারীরা থাকলে সেখানে বিস্ফোরক এলো কিভাবে, আর কেনই বা তারা আত্মঘাতী বিস্ফোরণ ঘটাবে? প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ধ্বংস হয়ে যাওয়া নৌকার আরোহীদের সঙ্গে পাক নৌবাহিনীর আধিকারিক, সেনা ও আন্তর্জাতিক যোগাযোগ ছিল। The location is not normal sea route or a normal route for the fishing boats. Even the smugglers, they normally take the route which is busy because they can mingle with the other boats. Stationed in one position does not indicate any smuggling type of activity. Smugglers don't keep in touch with maritime Pakistani agency. A normal boat, even carrying some drug, can throw away the drug and surrender. No one is going to be killing himself unless you are motivated enough to do that. There was another boat, but that was in the international waters of other side. They were so motivated, they virtually committed Aragiri. Indicates a terror, suspected terror link. Unless I prove it, circumstantial evidence indicates what I'm saying. उनको एक जगह जो पेन हो गया पेशावर में, which was a bad incident. They are trying to sort of divert attention, in which India is also a part of that. উল্লেখ্য, উপকূলরক্ষী বাহিনী জানায়, গত 31 ডিসেম্বর রাতে আরব সাগরে সন্দেহজনক নৌকা দেখতে পেয়ে তাড়া করা হয়। তাড়া খেয়ে নৌকাটিতে বিস্ফোরণ ঘটায় আরোহীরা। ভারত দাবি করে 26/11 মুম্বাই হামলার ধাঁচে আরও একটি নাশকতার ছক এভাবে বানচাল করে দেওয়া হয়েছে। কিন্তু কোনো কোনো মহল থেকে দাবি করা হয় নৌকাটি ছিল পাচারকারীদের। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের একটি অনুষ্ঠানের ফাঁকে নৌকায় পাচারকারী থাকার জল্পনা খারিজ করলেন পারিক্কর। এদিকে একদিনের বিরতির পর আবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার দুপুর নাগাদ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কাঠুয়া ও সাম্বা সেক্টরে সেনা ছাউনিতে হামলা চালায় পাক বাহিনী। পাকিস্তানের গোলায় এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা জবাব দিয়েছে বিএসএফও। বিএসএফের তরফে জানানো হয়েছে, নিহত জওয়ানের নাম কনস্টেবল দাবিন্দর কুমার। সীমান্তে হামলার ঘটনায় দলে দলে গ্রামবাসীদের ঘর ছাড়ার খবর আসছে। 3500-এরও বেশি মানুষ বাড়ি ছেড়েছে। কাঠুয়ার 11টি গ্রামের প্রায় 2500 জন ঘর ছাড়া। आधे तो गांव में रहते हैं, आधे आ जाते हैं। जो पीछे रहते हैं उनका भी ध्यान पीछे रहता है, उनका भी आगे पीछे ध्यान रहता है। तो रहने का कोई फायदा ही नहीं है। बॉर्डर को ऐसे करने चाहिए कि पीछे भी जगह मिलना चाहिए और जो खाने पीने का सामान वो भी अच्छी तरह होना चाहिए। प्रॉब्लम तो हमें बहुत है, कौन कौन सी बताएं? एक प्रॉब्लम हो तो बताएं। जान बचाने के लिए अपने घर बार छोड़कर जो है वो शरणार्थी बनना पड़ रहा है। यहाँ आज हम सांबा में आए हैं, जहाँ पर लगभग 1200 के करीब जो लोग हैं वो अपने घर बार छोड़ के यहाँ आए हैं, जो आपने देखा है, जिसमें कि महिलाएं भी हैं, बच्चे भी हैं, बुजुर्ग भी हैं, माता बहनें हैं। लेकिन इसके साथ ही काफ़ी जो
शेलिंग हुई है उसके साथ नुकसान जो है घरों का हुआ है और माल मवेशी का भी हुआ है। काफ़ी लोग जख्मी हुए हैं, वो हॉस्पिटल में पहुंचे हुए हैं, उनका इलाज वहां पर चल रहा है और एक हमारी जो बहन थी उसकी डेथ भी हो चुकी है। लेकिन हमारा यही मानना है कि पाकिस्तान को मुंह तोड़ जवाब जो है वो देना चाहिए, जो कि भारत दे भी रहा है। लेकिन इसके साथ साथ ही जहां पर जब हम आए तो लोगों ने कहा कि जहां की जो डिमांड्स हैं उन डिमांड्स को हम आगे ले जाएंगे और जहां पर इनको 5 मरले का एक प्लाट हो, जहां पर एक कॉमन शेड हो, जहां पर हर सुविधा हो और उसके साथ ही इनके रहने की व्यवस्था हो। रात को ठंड बड़ी होती है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির অন্যতম নির্মহল পরিদর্শনে এক ঝটিকা সফরে সোমবার মেলাঘরে আসেন রাজ্যের মহামান্য রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য। ঘুরে দেখেন নির্মহল, কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে। সোমবার এক ঝটিকা সফরে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির অন্যতম সোনামুড়া মহকুমার মেলাঘরের নির্মহলে আসেন রাজ্যের মহামান্য রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য। এদিন বিকেল ৩টায় রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যর কনভয় মেলাঘর স্থিত রাজঘাটে এসে পৌঁছায়। সেখানে রাজ্যপালের সঙ্গে ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারপর রাজ্যপাল নৌকায় করে যান নির্মহলে। সেখানে গিয়ে নির্মহলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি, কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গেও। তারপর পুনরায় তিনি চলে আসেন রাজঘাটে। সেখানেও রুদি জেলার সংস্কার ও নির্মহলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নির্মহলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে। এদিন সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের পূর্বের রাজারা আমাদের জন্য অনেক সৌন্দর্য রেখে গেলেও আমরা সঠিকভাবে তার যত্ন নিতে পারছি না, যার ফলে এগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও নির্মহলের সংস্কারের কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। রাজ্যপাল বলেন, भगवान ने दिया है, थोड़ा हम लोगों ने खराब कर दिया है, और अच्छा हो सकता है, और अच्छा हो सकता है, बहुत बढ़िया। और लोकल डोमेस्टिक टूरिस्ट लोगों को हेवन है, इतना सुंदर है, तो बहुत अच्छा बना सकते हैं। थोड़ी सरकार ने इसका भी ख्याल रखना चाहिए, क्लीननेस के बारे में। अच्छे शुद्ध पानी को विष बनाए कारण में उसमें मछली भी मरेगा, तो उसको शुद्ध करना चाहिए जल्द से जल्द। मैंने एडीएम से भी बात किया है that all people's effort for cooperative society और government मिलके let us make it a beautiful tourist center. We can do it and we must do it. Thank you. এই দিনে রাজ্যপালের ঝটিকা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ছিল বেশ আঁটোসাঁটো। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। গোমতী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ সপ্তাহ পালন অনুষ্ঠানের কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর মহকুমার অন্তর্গত দার্জিলিং বাড়ি এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য শিবির। শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী নরেশ জমাতিয়া। একসময় সারা চিকিৎসা ও চিকিৎসকের ভয়ে কাছে আসতেন না, লুকিয়ে গ্রামীণ প্রথায় নিজেদের রোগ সারানোর অন্ধবিশ্বাসী ছিলেন। আজ তারাই নিজেদের সন্তানকে কোলে নিয়ে হাজির স্বাস্থ্য শিবিরে। হাতের কাছে পরিষেবা, চিকিৎসা পরিষেবা গ্রহণে আস্ত গ্রাম হাজির শিবিরে। উদয়পুর মহকুমার কিল্লার প্রত্যন্ত গ্রাম দার্জিলিং বাড়ি, সেই গ্রামের দার্জিলিং বাড়ি এসবি স্কুল মাঠ সোমবার রূপ পেল মিনি হাসপাতালের। দার্জিলিং বাড়ির মলসম সম্প্রদায়ের মানুষেরা আদিম চিকিৎসা প্রথা ভুলে দলে দলে সামিল ছিলেন স্বাস্থ্য শিবিরে। গোমতী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ছিল এদিনের স্বাস্থ্য শিবির। স্কুলের ছাত্র থেকে সাধারণ গ্রামবাসীরা জানান দিল স্বাস্থ্য সম্পর্কে তারাও এখন কতটা সচেতন। সোমবার সকালে অনুষ্ঠিত হয় চিকিৎসা শিবির। সবুজ বনানী ঘেরা পাহাড়ের কোলে অবস্থান দার্জিলিং বাড়ি। উপজাতিদের মধ্যে শান্ত মলসম সম্প্রদায়ের বসবাস। একসময় দার্জিলিং বাড়ি সন্ত্রাসবাদীদের আস্তানা ছিল। সন্ত্রাসবাদীরা দিনরাত সমানতালে বন্দুকের নল, গোলাবারুদ আর বুলেট নিয়ে উন্মাদ নৃত্যে ব্যস্ত থাকত। সন্ত্রাসবাদী উগ্রবাদী রাজ্যের অন্যান্য এলাকার মতো এখানেও এখন অতীত মানুষকে ভুলিয়ে দেয়নি, বরং এখনও শান্তির পরিবেশ রক্ষায় শক্তি যোগায়। তাই তো প্রকৃতির কোলে গড়ে ওঠা গ্রাম দার্জিলিং বাড়ি শান্ত উন্নয়ন আর সৌন্দর্যায়নে তরতর করে এগিয়ে চলেছে বুলেটের গতিতে। পুলিশ সপ্তাহ পালন অনুষ্ঠানের কর্মসূচির অঙ্গ হিসেবে
গোমতী জেলা পুলিশ প্রশাসনের স্বাস্থ্য শিবির কর্মসূচি এদিন পেল যথার্থ রূপ। শিবিরে দার্জিলিং বাড়ির 255 জন মলসম সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক উভয় ধরনের পরিষেবা নিয়ে হাজির ছিলেন চিকিৎসকরা। 3 জন চিকিৎসক বেশ কয়েকজন কম্পাউন্ডার মিলে পৌঁছে দেন পরিষেবা। শিবিরে উপজাতি জনজাতির মধ্যে 10 জনের ডায়রিয়া ও 5 জনের রক্তে ম্যালেরিয়া পজিটিভ ধরা পড়ে। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দেন। শিবিরকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে ছিল প্রাণভরা উচ্ছ্বাস। আজকে দার্জিলিং এলাকাতে ওই কিল্লা পুলিশ তরফ থেকে ওই দার্জিলিং এলাকাতে স্বাস্থ্য শিবির করছে। আমরা ছেলে মেয়েদের অনেক রোগ সুখ ম্যালেরিয়া অনেক দিন হয়ে গেছে মারা যায়, তখন আজকে সেন্টারে আমরা দেখাইছি, আমি ডক্টরে দেখাইছি, খুব ভালো লাগে, ওষুধপত্র পাওয়া যায়, কিন্তু আমরা খুশি, এই বাড়িতে সবাই খুশি। আজকে 5 তারিখ জানুয়ারি 5 তারিখে স্বাস্থ্য শিবির হয়েছে, খুবই ভালো লাগছে। এখন মানুষও অনেকে বেশি হয়ে গেছে, 600-700 মতো হয়ে গেছে স্বাস্থ্য শিবিরে। খুব ভগবান আশীর্বাদ মতো পাইছে। অন্যদিকে পুলিশ শুধুমাত্র নিরাপত্তার কাজে না, সামাজিক দায়বদ্ধতায়ও তারা কোনো অংশে পিছিয়ে নেই। তাই সোমবার আরেকবার তুলে ধরল গোমতী জেলার পুলিশ প্রশাসন। সোমবার দার্জিলিং বাড়ি এসবি স্কুল মাঠে শিবিরের উদ্বোধন করে বন ও গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন তংখা হাঙ্কায় ম্যালেরিয়া কমে থাকবে। যদি পারানো পরিষ্কারকে তংয়া হাঙ্কায় ম্যালেরিয়া তেবুল নাই হারিবাঙে আবতির বোমা খাইবি নাই আবু আংজ তনো আং অনুরোধ খাই সাউ। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী নরেশ জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি জয় কিশোর জমাতিয়া, এসপি শঙ্কর দেবনাথ, ভিলেজ চেয়ারম্যান গারোচরণ মলসম, এসডিপিও রতন দাস, প্রবীণ সাংবাদিক সুব্রত দেব, স্বপন ভট্টাচার্য প্রমুখ। শিবিরকে ঘিরে দারুণ খুশি এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় নব উত্তরণ সামাজিক সংস্থার উদ্যোগে 5 দিনব্যাপী শিশু মেলা শুরু হয় বিশালগড়স্থিত অফিসটিলা কালীবাড়ি প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সোমবার থেকে বিশালগড় স্থিত অফিসটিলা কালীবাড়ি প্রাঙ্গণে নব উত্তরণ সামাজিক সংস্থার উদ্যোগে 5 দিনব্যাপী শিশু মেলা শুরু হয়। প্রদীপ প্রজ্বলন করে উক্ত মেলার সূচনা করেন রাজ্যের অর্থ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। তাছাড়া এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারম্যান পার্থপ্রতি মজুমদার, রামঠাকুর কলেজের অধ্যক্ষ ডক্টর দেবব্রত গোস্বামী, তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা কুমার সিংহ এবং রাজ্য খেল জগতের গর্ব দীপা কর্মকার। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার পর মাঠ ভর্তি দর্শক নিয়ে গত বছরগুলিতে হয়েছে। এবারও আমার দৃঢ় বিশ্বাস এর থেকে ভালোভাবে হবে। শিশু মেলা শিশুদের মনে বিকাশ, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে করা, মানব সম্পদ বিকাশে বিদ্যালয় শিক্ষার একটা বিশেষ গুরুত্ব আছে, কিন্তু ইদানিং এই শিক্ষাই যেন সব কথা, এর বাইরে কোনো কথা নাই, এরকম একটা মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে অভিভাবকদের মধ্যে রয়েছে। এবার এই মেলার মূল বিষয়বস্তু হল ডাক বাক্স। জানা গেছে ব্রিটিশ আমলে প্রথম ডাক বাক্স ব্যবস্থা চালু হয়। বর্তমানে ভারতবর্ষে 1,55,204টি ডাকঘর রয়েছে। তাছাড়া আরও জানা গেছে ভারতবর্ষের প্রায় 4 লক্ষ গ্রামে ডাকযোগের আজও ব্যবস্থা নেই। উক্ত শিশু মেলায় 450 জন প্রতিযোগী বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলন বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণের বিভিন্ন সমস্যা সমাধানের কথা তুলে ধরেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক কে নাগরাজ। গত অক্টোবর মাসে ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের বিষয়টি প্রকাশ্যে আসে।
তার তদন্ত এখনো চলছে। এই তদন্ত চালাতে কিছুটা দেরি হচ্ছে। এর কারণ যে বা যারা এই অ্যাকাউন্টটি পরিচালনা করত তারা ত্রিপুরার বাইরে থেকে এটিকে পরিচালনা করত। রবিবার সাংবাদিকদের এই তথ্য জানান ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেল কে নাগরাজ। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে এদিন আগরতলার পুলিশ হেডকোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান তিনি। পাশাপাশি তিনি আরও জানান রাজ্যে অপরাধ প্রবণতা কমেছে। 2013 সালের তুলনায় 2014 সালে রাজ্যে গড়ে 12% অপরাধ কম হয়েছে। সেই সঙ্গে তিনি জানান ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিও বর্তমানে কোণঠাসা। এখন রাজ্যে উগ্রবাদীদের কোনো ঘাঁটি নেই। গত নভেম্বর মাসে বাংলাদেশের সেনারা সে দেশের জঙ্গলের ঘাঁটিগুলিতে অভিযান চালানোয় তারা আরও কোণঠাসা হয়ে পড়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও সাইবার ক্রাইম বাড়ছে। তবে এই ধরনের অপরাধ মোকাবেলা করার জন্য রাজ্য পুলিশের আধিকারিকদের প্রশিক্ষিত করা হচ্ছে বলেও জানান তিনি। এটা তদন্তে আছে। এটা আমি এতটুকু বলতে পারবো, এই ত্রিপুরা যে ওয়েবসাইট থেকে এটা হয়েছে, এটা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ত্রিপুরাতে নেই, এটা বাইরে আছে। আমরা ইন দ্য প্রসেস অফ ফলোইং ইট আপ, এটা আমরা ক্লোজ করিনি, ছাড়েনি, এটা ফলো আপে আছে, তদন্ত চলছে। we see the crime part, ক্রাইমে আমরা ওভারঅল ক্রাইম 12% কমেছে। আপনার স্টেটমেন্টে এটা লাস্ট পেজে আছে। ওভারঅল ক্রাইম রেজিস্টার্ড ইন ত্রিপুরা এটা 12% কমেছে। প্রপার্টি ক্রাইম 21% কমেছে। এটা এক্সেপশনাল পারফরমেন্স। রাজ্যের প্রতিটি থানাকে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস এর সঙ্গে যুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে প্রতিটি মহকুমা স্তরের পুলিশ অফিসগুলিকে এর আওতায় আনা হয়ে গিয়েছে। পাশাপাশি আগরতলা শহরে সিসিটিভি ক্যামেরাও বসানো হচ্ছে বলেও জানান। রাজ্য পুলিশে বর্তমানে 12% মহিলা রয়েছে। এই সংখ্যা 15% নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারপরে আমরা দেখি ইনসার্জেন্সি, যে রেসিডুয়াল ইনসার্জেন্সি যেটা আছে, আমরা এটা বলবো না যে কমপ্লিট শেষ হয়ে গেছে। ত্রিপুরার মাটিতে কোনো উগ্রপন্থী নয়, তাদের কোনো ক্যাম্প নয়, এটা আমরা বলতে পারবো। কিন্তু বাংলাদেশে যে ক্যাম্পগুলো আছে ওখানে সাপোর্ট বেসিস থেকে তারা যে অ্যাক্টিভিটিস চালাচ্ছে, এটাও সাম ইমপ্রুভমেন্ট, সিলভার লাইনিং আমরা বলতে পারবো। এর মধ্যেই গত নভেম্বর মাস থেকেই বাংলাদেশ সিকিউরিটি ফোর্সেস ওইখানে কোন তাদের অভিযান মানে ক্লিয়ারিং দ্য ক্যাম্পস এইসবগুলো তারা করছে। জানা যায় ওখানে এখন সেই রকমের সাপোর্ট তারা এখন পায় না বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অভিযুক্ত অধ্যাপক দুদিনের জেল হাজত ও সাময়িক বরখাস্তেও স্বস্তি পাচ্ছে না নির্যাতিতা মেয়েটি। এবার সে দ্বারস্থ হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির নিকট। লিখিত অভিযোগ জানায় পুলিশের বিরুদ্ধে। অভিযোগ জানাবে মহিলা কমিশনের চেয়ারম্যানের কাছে, জানায় মেয়েটি। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যার প্রথম বর্ষের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত অভিযুক্ত অধ্যাপক ডক্টর তাপস চন্দ্র ঘোষ। দুদিনে জেল হেফাজতের এবং সাময়িক বরখাস্তের খবর পেয়েও স্বস্তি পাচ্ছে না সম্ভ্রম হারানো সেই মেয়েটি। তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দুদিনের মধ্যে কোনো তদন্ত না করেই কেন তড়িঘড়ি চার্জশিট তৈরি করে আদালতে পাঠানো হলো। নির্যাতিতার অভিযোগ পুলিশের চার্জশিটের জন্য বিচারের বাণী কাঁদবে। এই আশঙ্কা ও আতঙ্কে মেয়েটি এবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষক ডক্টর তাপস চন্দ্র ঘোষ আমাকে ওনার কোয়ার্টারে ডেকে আমাকে বিভিন্নভাবে ছলনামূলক কথা বলে শ্লীলতাহানি করেন। পাশাপাশি উনি আমার ধর্ষণের চেষ্টাও করেছেন। এর প্রতিবাদ জানানোর জন্য আমি কৈলাসহর থানায় গিয়েছি, পুলিশের কাছে, কিন্তু ওনারা কোনো সঠিক স্টেপ নেননি। ওনারা আমাকে ন্যায় দিতে চাননি, দিতে পারেন উনি। তাই আমি ন্যায়ের জন্য প্রতিবাদ করছি। এখন আমি চিফ জাস্টিস প্রধান বিচারকের কাছে এই ঘটনা জানিয়েছি, যাতে ওনারা আমাকে ন্যায় দিতে পারেন। পুলিশের বিরুদ্ধে ওনারা কোনো সঠিক স্টেপ নেননি, ওনারা আমাকে ন্যায় দিতে পারেননি। যাতে মাননীয় প্রধান বিচারক আমাকে ন্যায় দিতে পারেন, তাই আমি ওনাদের বিরুদ্ধে অভিযোগ করেছি।
পুলিশ কমিশনার এবং মহিলা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি যাতে ওনারা আমাকে ন্যায় দিতে পারেন, ওনারা ন্যায় দেন আমাকে। ঘটনার বিবরণ দিয়ে লিখেছে, গত 24শে ডিসেম্বরের ঘটনা। তারই এক সহপাঠী যদি না যেত তাহলে বিপদ থেকে পরিত্রাণ পেতে পারত না সে। ঘরে এসে এদিনই তার মাকে ঘটনাটি জানায়। মা এবং পরিবারের অন্যান্যরা কলেজের অধ্যাপক ডক্টর শান্তিরেখা সিংহকে জানাতে বলেন। পরদিন কলেজ ছুটি থাকায় 26শে ডিসেম্বর সকালে অধ্যক্ষার কাছে লিখিত অভিযোগ জানায়। এরপরই পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত অধ্যাপককে। নির্যাতিতা একই অভিযোগ জানাবেন মহিলা কমিশনের চেয়ারম্যানের কাছে। পুলিশ কমিশনেও অভিযোগ জানাবে বলে জানায় মেয়েটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে বিশালগড়স্থিত বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় গঠন করা হলো সিপাহীজলা জেলার যুব মোর্চা কমিটি। মোট 23 জনকে নিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে। সারা রাজ্যব্যাপী জেলা কমিটি গঠনের নিয়ে সোমবার দুপুর 2টায় সিপাহীজলা জেলার যুব মোর্চার কমিটি গঠন করা হয়। এদিন বিশালগড়স্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় 23 জনের যুব মোর্চার এক জেলা কমিটি গঠন করা হয়। সভাপতি পদে বিশ্বজিৎ দাস এবং সম্পাদক পদে শৈলেন দেববর্মা সহ 3 জনকে নিযুক্ত করা হয়। কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হয় বাপন দাস। এদিনের এই সাংগঠনিক সভায় বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি কমল দে, সম্পাদক দেবব্রত ভট্টাচার্য এবং জেলা সম্পাদক বরুণ কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই দিনের এই সভায় সিপাহীজলা জেলার অন্তর্গত 9টি মণ্ডল কমিটির মধ্যে 8টি মণ্ডল কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়। আজকে সাংগঠনিক বিস্তারিত করছি। সিপাহীজলার আজকে জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। জেলা সভাপতি জেলা কমিটি ঘোষণা করবেন। বিশেষ করে আমরা এই সিপাহীজলার 9টা মণ্ডলে যুব শক্তি আরো যাতে বৃদ্ধি পায় তার জন্য এই কমিটি কাজ করবে। মণ্ডলে মণ্ডলে মণ্ডল সভাপতি, ওয়ার্ড কমিটি, পঞ্চায়েত কমিটি, বুথ কমিটি করবে এরা। এবং এই রাজ্যের 8টা জেলাতেই আমাদের সংগঠন আছে যুব মোর্চা। এবং আগামী দিনের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের একটি শক্তিশালী দল এবং পৌর পরিষদ এডিসি নির্বাচনে আমাদের দল সেই এডিসি কে বিশেষ করে কেন্দ্রবিন্দু করে আমাদের যুবকরা ঝাঁপিয়ে পড়েছে এবং সারা রাজ্যে কাজ করছে, তার অংশ বিশেষ এখানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই জেলা স্বাস্থ্য ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আদর্শ কন্যা সন্তান সংবর্ধনা জ্ঞাপন। 6টি ব্লকে 36 জন পেল এই সম্মান ও আর্থিক সাহায্য। 3রা জানুয়ারি আমরা পালন করেছি দেশের প্রথম শিক্ষিকা সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী। এই মহান নারী যিনি দেশের মহিলাদের শিক্ষার জন্য প্রথম স্কুল নির্মাণ করেছিলেন, তার জন্মবার্ষিকীও অনেকটা চুপিসারে কেটে গেলেও নারীদের অগ্রগতির ধ্বজা কিন্তু ঊর্ধ্বমুখী। দীপা কর্মকার থেকে শুরু করে রাজ্যের সেরা তদন্তকারী অফিসারের সম্মান লাভ করা আরকেপুর থানার ওসি মাধবী দেববর্মা এক অনন্য নজির সৃষ্টি করেছেন। বছরের শুরুটা যেমন হয়েছে তার ধারাবাহিকতা বজায় রেখে খোয়াইতে 3রা জানুয়ারি জাতীয় স্বাস্থ্য মিশন, জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহায়তায় মোট 6টি ব্লকের 36 জন কন্যা সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, জেলা সভাধিপতি সাইনি সরকার, খোয়াই জেলা শাসক এন ডার্লং, জেলা স্বাস্থ্য আধিকারিক পিকে মজুমদার প্রমুখ। খোয়াই ময়ূর কলা কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত জেলাভিত্তিক আদর্শ কন্যা সন্তান সংবর্ধনা প্রাপকদের মধ্যে একটি অন্যতম নাম পশ্চিম সিঙ্গিছড়া গভর্নমেন্ট কলোনি বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী জিঙ্কি সবর। বিপিএলভুক্ত পরিবারের এই ছাত্রীটি অত্যন্ত দারিদ্রতার মধ্যে পড়াশোনায় তার সুনাম রক্ষার পাশাপাশি খোয়াই ব্লকের 6টি আদর্শ কন্যা সন্তানের মধ্যে নিজের নামটি লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যেমন গর্বিত তেমনি আনন্দ উল্লাসে মাতোয়ারা ছাত্রীর পিতা উপেন্দ্র সবর এবং মা আরতি সবর। তবে 3000 টাকার আর্থিক সাহায্যই এক্ষেত্রে মুখ্য বিষয় নয়, এক্ষেত্রে জেলাভিত্তিক আদর্শ কন্যা সন্তান সংবর্ধনাটাই মূল সম্পদ। এমনটাই অভিমত বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, পাশাপাশি ছাত্রীর পিতা উপেন্দ্র সবর এবং মা আরতি সবরের। সংশ্লিষ্ট দপ্তরগুলোর এই উদ্যোগকে
স্বাগত জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ।